একটি শান্ত বিকেল হঠাৎ করেই থমকে গেল ঢাকার সবচেয়ে সুরক্ষিত এবং ব্যস্ততম এলাকাগুলোর একটি। জাতীয় ঈদগাহ ময়দান এবং হাইকোর্টের চারপাশ। দুটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের। পুলিশ এসে যখন ড্রাম দুটি খোলে তখন ভেতরে থাকা দৃশ্য দেখে উপস্থিত সবার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ড্রামের ভেতর সাধারণ কোনো আবর্জনা ছিল না। চালের বস্তায় মোড়ানো ছিল মানুষের শরীরের নিখুঁতভাবে কাটা ২৬টি খণ্ড। মরদেহের মাথা, হাত, পা সব আলাদা করে অতি নৃশংসভাবে ড্রামে ভরে রাখা হয়েছিল। ট্রু ক্রাইমের রোমহর্ষক দুনিয়ায় আপনাকে স্বাগতম, যেখানে আজ আমরা উন্মোচন করব অত্যন্ত চাঞ্চল্যকর এবং রহস্যে ঘেরা আশরাফুল হত্যাকাণ্ডের ভেতরের সব অন্ধকার সত্য। মানুষের লোভ আর বিশ্বাসঘাতকতা কিভাবে একজন মানুষকে পিশাচে পরিণত করতে পারে, এই কেসটি তার সবচেয়ে বড় উদাহরণ। এই রোমহর্ষক তদন্তের প্রতিটি মোড় এবং অপরাধীর মনস্তত্ত্ব একদম কাছ থেকে জানতে আমাদের চ্যানেল অপরাধের অন্তরালে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কোনো ইনভেস্টিগেশন ভিডিও আপনি মিস না করেন। পুলিশ যখন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সেই ২৬ টুকরো মরদেহ উদ্ধার করে, তখন প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আঙুলের ছাপ এবং পিবিআইয়ের প্রযুক্তির সহায়তায় দ্রুতই জানা যায় এই খণ্ডিত দেহটি রংপুরের বদরগঞ্জের একজন স্বনামধন্য কাঁচামাল ব্যবসায়ী ও আমদানিকারক আশরাফুল হকের। আশরাফুল ছিলেন একজন সাধারণ ও নিরীহ ব্যবসায়ী, যার কোনো দৃশ্যমান শত্রু থাকার কথা নয়। পুলিশ যখন তার পরিবারকে এই খবর দেয়, তখন পুরো রংপুর জুড়ে শুরু হয় তোলপাড়। তদন্তের একদম প্রাথমিক ধাপে পুলিশ পুরোপুরি অন্ধকারে হাতড়াচ্ছিল এবং বেশ কয়েকটি ভুল দিকে মোড় নিচ্ছিল। পুলিশের প্রথম ধারণা ছিল ব্যবসায়িক কোনো বড় ধরনের শত্রুতা বা কোটি টাকার লেনদেন নিয়ে হয়তো রংপুরের স্থানীয় কোনো শক্তিশালী অপরাধী চক্র তাকে অপহরণ করে ঢাকা এনে এভাবে হত্যা করেছে। আশরাফুলের ব্যবসায়িক খাতা ও সাম্প্রতিক লেনদেনের হিসাব পরীক্ষা করে পুলিশ স্থানীয় বেশ কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী এবং আড়তদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আশরাফুলের অতীতে সামান্য দেনা পাওনা নিয়ে তর্কাতর্কি হয়েছিল। পুলিশ তাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে, কিন্তু তাদের নিখুঁত অ্যালিবাই এবং ঘটনার সময় রংপুরে উপস্থিত থাকার প্রমাণ পুলিশকে হতাশ করে। তারা বারবারই নিজেদের নির্দোষ দাবি করছিল এবং তাদের বয়ানে কোনো ধরনের অসংলগ্নতা ছিল না। ব্যবসায়িক শত্রুতার তত্ত্ব যখন মুখ থুবড়ে পড়ে, তখন পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুলের দূর সম্পর্কের এক প্রতিপক্ষের দিকে নজর দেয়, যার সঙ্গে জমিজমা নিয়ে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। পুলিশ তাকে ধরে এনে ম্যারাথন জেরা শুরু করে। জিজ্ঞাসাবাদের মুখে সেই ব্যক্তি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে। সে জানায় যে সে আশরাফুলকে ঘৃণা করলেও খুনের মতো কোনো অপরাধে জড়িত নয় এবং ঘটনার দিন সে নিজের গ্রামেই একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিল, যা স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা নিশ্চিত করেন। পুলিশ আবারও এক বিশাল গোলকধাঁধায় পড়ে যায়। খুনের ধরন ছিল অত্যন্ত নৃশংস, যা কোনো পেশাদার খুনি ছাড়া সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। তাহলে কে এই আশরাফুলকে ঢাকা নিয়ে এলো এবং কেনই বা তাকে এত টুকরো করে কেটে ড্রামে ভরে ফেলে রাখা হলো? তদন্তের এই অচলাবস্থায় মোড় ঘোরে একটি অত্যন্ত সূক্ষ্ম এবং প্রায় অলক্ষিত সূত্রের কারণে। পুলিশ আশরাফুলের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারে সে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে ৩ দিন আগে তার শৈশব বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় এসেছিল। ঢাকা আসার পর থেকে স্ত্রী যখনই আশরাফুলকে ফোন করতেন, তার ফোন রিসিভ করত বন্ধু জরেজুল। সে বারবার বলতো যে আশরাফুল ব্যবসায়িক কাজে প্রচণ্ড ব্যস্ত আছে। কিন্তু জরেজুলের এই অতিরিক্ত শান্ত ও স্বাভাবিক আচরণই পুলিশের মনে প্রথম সন্দেহের বীজ বুনে দেয়। একজন পরম বন্ধু নিখোঁজ হওয়ার পরও জরেজুলের গলায় কোনো ধরনের শোক বা আতঙ্কের ছাপ ছিল না।
পুলিশ যখন জরেজুলের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তখন দেখা যায় ঘটনার দিন এবং তার আগের 2 দিন জরেজুলের লোকেশন ঢাকার শনির আখড়া নূরপুর এলাকার একটি নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের আশেপাশে ছিল। অথচ জরেজুল পুলিশকে বলেছিল সে ভিন্ন একটি এলাকায় অবস্থান করছিল। এই মিথ্যা বয়ান পুলিশের সন্দেহকে 100 ভাগে রূপান্তর করে। পুলিশ কোনো দেরি না করে জরেজুলকে গোপনে নজরদারিতে রাখে। ঠিক তখনই সিসিটিভি ফুটেজে এক ভয়াবহ দৃশ্য ধরা পড়ে। দেখা যায় বৃহস্পতিবার দুপুরে শনির আখড়ার সেই বাসা থেকে 2টি নীল ড্রাম একটি সিএনজিতে তোলা হচ্ছে এবং সেই সিএনজির ভেতরে জরেজুলের অবয়ব স্পষ্ট। বিকেল 3টার দিকে তারা ড্রাম দুটি জাতীয় ঈদগাহের সামনে ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা এবং কুমিল্লার দাউদকান্দি ও লাকসামে পৃথক অভিযান চালিয়ে মূল হোতা জরেজুল ইসলাম এবং তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জরেজুল ও শামীমাকে মুখোমুখি জেরা করা হলে উন্মোচিত হয় এক ভয়াবহ হানি ট্র্যাপ, প্রতারণা ও লোভের গল্প। জরেজুল জানায় এই পুরো হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল সে নিজে এবং তার 1 বছরের পুরনো প্রেমিকা শামীমা আক্তার। জরেজুল জানত যে আশরাফুলের কাঁচামাল আমদানির প্রচুর টাকা থাকে। সে আশরাফুলকে ফাঁদে ফেলার জন্য গত 1 মাস ধরে শামীমার সঙ্গে অডিও ভিডিও কলে যোগাযোগ করিয়ে ঘনিষ্ঠতা তৈরি করায়। এরপর 10 লাখ টাকা মুক্তিপণ আদায়ের এক নিখুঁত ব্ল্যাকমেইলিং প্ল্যান তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী 11 নভেম্বর জরেজুল ও আশরাফুল রংপুর থেকে ঢাকা এসে শনির আখড়া নূরপুর এলাকার একটি বাসা ভাড়া নেয়। সেখানে আগে থেকেই অত পেতে ছিল শামীমা। রাতে শামীমা কৌশলে মাল্টার শরবতের সঙ্গে প্রচুর ঘুমের ওষুধ মিশিয়ে আশরাফুলকে খাইয়ে দেয়। আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজুল বাইরে থেকে শামীমা ও আশরাফুলের কিছু আপত্তিকর অন্তরঙ্গ ভিডিও ধারণ করে যা দেখিয়ে পরবর্তীতে 10 লাখ টাকা দাবি করার পরিকল্পনা ছিল। কিন্তু 12 নভেম্বর দুপুরে আশরাফুল যখন আংশিক সজাগ হন এবং বুঝতে পারেন যে তার নিজের সবচেয়ে কাছের বন্ধু তাকে এভাবে ফাঁদে ফেলেছে, তখন তিনি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করেন। জরেজুল ও শামীমা আতঙ্কিত হয়ে পড়ে। জরেজুল তখন প্রচুর ইয়াবা সেবন করে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে আশরাফুলকে দড়ি দিয়ে বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে দেয় এবং হাতুড়ি দিয়ে তার মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডটি ঘটে যাওয়ার পর তারা লাশ গুম করার এক নারকীয় পরিকল্পনা করে। লাশটি আস্ত অবস্থায় বের করা অসম্ভব ছিল, তাই জরেজুল বাজার থেকে চাপাতি এবং 2টি নীল ড্রাম কিনে আনে। এরপর সেই ফ্ল্যাটের বাথরুমে নিয়ে আশরাফুলের নিথর দেহটিকে একে একে 26টি টুকরোয় বিভক্ত করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল লাশের টুকরোগুলো পাশের ঘরে রেখে জরেজ ও শামীমা অন্য ঘরে নির্বিকারভাবে রাত কাটায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর সুযোগ বুঝে তারা সিএনজি ডেকে ড্রাম 2টি নিয়ে হাইকোর্ট এলাকায় ফেলে দিয়ে আসে। কিন্তু প্রযুক্তির নিখুঁত ব্যবহার এবং পুলিশের তীক্ষ্ণ বুদ্ধির কাছে অপরাধীদের এই চাতুরি টিকতে পারেনি। তদন্তের পর পুলিশ ও র্যাবের পৃথক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটিত হয়। জরেজুল ইসলাম এবং শামীমা আক্তার দুজনেই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা দুজনেই কারাগারে বন্দী অবস্থায় আদালতের বিচারাধীন প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছে এবং এই পৈশাচিক অপরাধের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ডের আদেশ সময়ের ব্যাপার মাত্র। একটি মানুষের অন্ধ লোভ আর মাদকের নেশা কিভাবে তার শৈশবের বন্ধুত্বকে এক নিমিষেই টুকরো টুকরো করে দিতে পারে, আশরাফুল হত্যাকাণ্ড তারই এক জীবন্ত প্রমাণ। আপনার কি মনে হয় আমাদের সমাজে এই ধরনের নৈতিক অবক্ষয়ের শেষ কোথায়? একজন মানুষের সবচেয়ে বিশ্বস্ত শৈশব বন্ধুই যখন তার সবচেয়ে বড় জল্লাদ হয়ে দাঁড়ায়, তখন আমরা আসলে সমাজ ও সম্পর্কের ক্ষেত্রে কাকে বিশ্বাস করব?